ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ। আজকে আমি আলোচনা করব জিজ্ঞাসা চিহ্ন থাকলে কিভাবে বচন করতে হয় এবং যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো থাকলে কিভাবে বচন করতে হয়। তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। তো এই জিজ্ঞাসা চিহ্ন বা যোগ বিয়োগ গুণ ভাগ কোনো বাক্যের মধ্যে যদি থাকে তাহলে একটা নিয়মের মাধ্যমে সেটাকে বচন করতে হয়। প্রথমে আমরা সেই নিয়মগুলো জেনে নিব, তারপর বিষয়টিকে আমি উদাহরণ সহকারে আলোচনা করছি। দেখো, যদি জিজ্ঞাসা চিহ্নের সাথে নাবাচক থাকে বাক্যটি তাহলে হবে এ বচন, আর ওই জিজ্ঞাসা চিহ্নের সাথে যদি হ্যাবাচক থাকে তাহলে সেটাকে করতে হয় ই বচন। আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকলে হবে এ বচন, আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি ভুল থাকে তাহলে করতে হবে কিন্তু সেটা ই বচন করতে হবে। ওকে, তাহলে এই নিয়মের সাহায্যে আমি এখন উদাহরণ দিয়ে বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবে। দেখো, প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে অর্থ কে না চায়। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে। এর আগে যে বচনগুলো তোমরা করেছো সেখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন ছিল না। জিজ্ঞাসা চিহ্ন থাকলে তার আর আলাদা একটা রুলস আছে, যেটা আমি একটু আগেই বললাম, যে জিজ্ঞাসা চিহ্নের সাথে নাবাচক থাকলে সেটা হয় এ বচন, আর জিজ্ঞাসা চিহ্নের সাথে যদি হ্যাবাচক থাকে তাহলে সেটা হয় ই বচন। এখানে দেখো বলছে অর্থ কে না চায়, এখানে দেখো না শব্দ আছে এবং তার সাথে সাথে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন আছে তার সাথে না আছে, তাহলে সেটা কোন বচন করবো আমরা? অবশ্যই এ বচন করব। ওকে, তো এটা এ বচন করলে কি করব? এলেপ দিব এ, আর এ বচন কি দিয়ে করতে হয়? সকল হয় দিয়ে করতে হয়। এইখানে একটা জিনিস দেখো, এইখানে বলছে অর্থ কে না চায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অর্থ চায়, এটা হচ্ছে একটা বিধেয় পদ। এই বাক্যের মধ্যে কোনো উদ্দেশ্য পদ নেই। উদ্দেশ্য পদটা কি করতে আমাদেরকে নিয়ে আসতে হবে। উদ্দেশ্য পদ কিভাবে বুঝবো? দেখো, বলছে অর্থ কে না চায়, কে বলতে কের উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে উদ্দেশ্য পদ হবে। অর্থ কে না চায় মানে অর্থ কারা চায়? নিশ্চয়ই ব্যক্তি বা মানুষ, গরু ছাগল বা অন্যান্য প্রাণী তো অর্থ চায় না। তাই এই কের উত্তরে কি আসবে? ব্যক্তি আসবে বা মানুষ আসবে, সেটাই কি হবে? উদ্দেশ্য পদ হবে। তাহলে এ সকল ব্যক্তি হয় অর্থ চাওয়া ব্যক্তি, এ সকল ব্যক্তি হয় অর্থ চাওয়া ব্যক্তি। তাহলে এটা হয়ে গেল তোমার এ বচন। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে প্লাস নাবাচক, এ বচন করব। পরের প্রশ্নটা দিয়েছে, দেখো মানুষ কি সর্বজ্ঞ। এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তার সাথে সাথে এই বাক্যটার মধ্যে কি কোথাও না আছে? নিশ্চয়ই না নাই। তার মানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার সাথে বাক্যটা কি হ্যাবাচক, তাহলে সেটা কোন বচন করব আমরা? ই বচন করব। তাহলে এটা বচন করতে হলে কোন বচন করব? ই বচন করব। ই বচন কি দিয়ে করে? কোনো নয় দিয়ে করতে হয়। বলছে মানুষ কি সর্বজ্ঞ, তাহলে ই কোনো মানুষ নয় সর্বজ্ঞ বা সর্বজ্ঞ ব্যক্তি। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, বচন করার পরে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে, বচন করার পরে সেটা কিন্তু দাড়ি দিতে হবে, এখানে কিন্তু দাড়ি হবে। ওকে, আর এখানে দেখো কি বলছে, মানুষ কি সর্বজ্ঞ, তাহলে উত্তর কি হলো? ই কোনো মানুষ নয় সর্বজ্ঞ ব্যক্তি। আচ্ছা, সর্বজ্ঞ মানে কি? সর্বজ্ঞ মানে হচ্ছে সর্বজ্ঞানী। মানুষ কি সবকিছু জানে? মানুষ কি সবকিছুই পারে? নিশ্চয়ই না। তাই এটা কিন্তু ই বচন হবে, যে ই কোনো মানুষ নয় সর্বজ্ঞ ব্যক্তি। ওকে, আচ্ছা চলো এরপরে প্রশ্ন আছে, দেখো ফুল কে না ভালোবাসে। এখানে দেখো না আছে, তার সাথে জিজ্ঞাসা চিহ্ন আছে, আর না থাকলে জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেটা কোন বচন করব আমরা? অবশ্যই এ বচন করব। তাই এটাকে আমরা এ বচন করব। তো এ বচন করতে গেলে অবশ্যই এলেপ দিব এ সকল। এখানে দেখো কে আছে, বলছে ফুল কে না ভালোবাসে, তার মানে কি ফুলকে কিন্তু সবাই ভালোবাসে। তার মানে কের উত্তরে কি আসছে? সবাই বা সমস্ত ব্যক্তি বা মানুষ। তা আমরা কি লিখবো? এ সকল ব্যক্তি হয়, এ সকল ব্যক্তি হয়। আচ্ছা, ফুল ভালোবাসে, তাহলে আমরা কি করব? এ সকল ব্যক্তি হয় ফুল ভালোবাসা ব্যক্তি, সেটা দিলে হবে। আর ফুল ভালোবাসে মানে কি? ফুল প্রেমিক, সেটা লিখতে হবে। ওকে, তাহলে কি করব? এ সকল ব্যক্তি হয় ফুল প্রেমিক। বুঝতে পেরেছ? দেখো 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে কোন মাতা স্নেহশীলা নন। তো এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে এবং তার সাথে কি বাক্যটা নাবাচক আছে। তো জিজ্ঞাসা চিহ্নের সাথে নাবাচক থাকলে একটু আগেই আমি বললাম সেটা এ বচন করতে হয়। তো আমরা এটা কি করব? এ বচন করব। এ বচন করলে কি হবে? এ সকল। আচ্ছা, মাতা দিয়েছে, এ সকল মাতা। আচ্ছা, নন দিয়েছে, তাহলে আমরা কি দিব? হন দিব, হয় না দিয়ে হন দিব, তাহলে ভালো হবে। যে সকল মাতা হন স্নেহশীলা, এ সকল মাতা হন স্নেহশীলা। আচ্ছা, এই সকল মাতা হয় স্নেহশীলা মাতা, তাহলে এটা শুনতে ভালো লাগছে তাই না? তাহলে কি লিখবো? এ সকল মাতা হন স্নেহশীলা মাতা। ওকে, বা স্নেহশীলা ব্যক্তি দিলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই।
5 নম্বর প্রশ্নটা দেখো, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে জিজ্ঞাসা চিহ্ন নাই, এখানে কিন্তু সংখ্যা দিয়েছে 2 + 2 = 4। আর একটু আগে আমি দেখিয়েছিলাম যদি যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন, যদি সেক্ষেত্রে ঠিক হয়, যোগটা ঠিক হয় বা গুণটা ঠিক হয় বা ভাগটা যদি ঠিক হয়, তাহলে সেটাকে করবো আমরা এ বচন। আর যদি কোনো কারণে সেটা ভুল হয়, যে যোগ দিক বা গুণ দিক বা ভাগ দিক যদি ভুল হয়ে যায়, সেটাকে অবশ্যই কোন বচন করবে, সেটাকে অবশ্যই ই বচনে করবে। আচ্ছা, এ 2 আর 2 যোগ করে 4 হয়েছে, তো তাহলে এটা আমরা কি করব, এ বচন করব। এ বচন করলে আমরা কি লিখবো, এ সকল, আচ্ছা এ সকল 2 + 2 = 4 দেওয়া যাবে না, কিন্তু কিভাবে লিখবো, এ সকল ক্ষেত্রে, এখানে একটা ক্ষেত্রে যোগ করবে, এ সকল ক্ষেত্রে 2, এই 2টাকে বানান করে লিখবে, সংখ্যায় লিখবে না। এ সকল 2 আর 2 এর, এ সকল ক্ষেত্রে 2 আর 2 এর কি দিয়েছে, যোগফল দিয়েছে, নিশ্চয়ই যোগফল হয় 4। তাহলে এই হয়ে গেল তোমাদের সংখ্যা যদি দেওয়া থাকে, যোগ বিয়োগ দেওয়া থাকে, তাহলে এই হয়ে গেল তার উত্তর, যে এ সকল ক্ষেত্রে 2 আর 2 এর যোগফল হয় 4। ওকে। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা দিয়েছে দেখো, 3 × 3 = 10 দিয়েছে, তাহলে এখানে গুণ দিয়েছে, কিন্তু গুণটা কি ঠিক না ভুল, গুণটা দিয়েছে ভুল। তাহলে গুণ যোগ বিয়োগ যদি ভুল হয়, তাহলে সেটা অবশ্যই কোন বচন করবে, অবশ্যই সেটাকে ই বচন করতে হবে। ওকে, তো এটাকে আমরা ই বচন করব, এলএফ দিব, ই লিখবো। ই বচন কি দিয়ে লেখে বা কি দিয়ে করে, ই বচন করে কোনো নয় দিয়ে। তাহলে কি লিখবো, ই কোনো 3। আচ্ছা, কোনোর পরে একটা ক্ষেত্রে দিয়ে যাও, ই কোনো ক্ষেত্রে 3 আর 3 এর গুণফল, ই কোনো ক্ষেত্রে 3 আর 3 এর গুণফল 9, 10। এই হয়ে গেল সংখ্যামূলক যদি দেওয়া থাকে যোগ বিয়োগ, তাহলে তার উত্তর, এবং যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তার উত্তর কিন্তু আলোচনা করলাম। তবে খেয়াল রাখতে হবে পরীক্ষাতে কিন্তু এই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে প্রশ্ন কিন্তু আসে, সংখ্যা দিয়ে সাধারণত আসে না, তবে বলা যায় না, তোমাদের কিন্তু নতুন সিলেবাসে সংখ্যা দিয়েও কিন্তু প্রশ্ন দিতে পারে। তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।